এই সেপ্টেম্বর মাসে দশম শ্রেণীর বাংলা বিষয়ের ওপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দিয়েছে সেইটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1-1 জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে? কাণ্ডটি কি? উত্তর, বিশিষ্ট সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে উল্লেখিত শহরের ধনী মানুষ জগদীশবাবু। তিনি সৌম্য শান্ত জ্ঞানী মানুষ। সন্ন্যাসীদের প্রতি তার প্রবল ভক্তি, তবে তার কথাবার্তায় বা আচরণে অর্থের দম্ভ প্রকাশিত হয়। কাণ্ডটি হল, জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত একজন উঁচুদরের সন্ন্যাসী আতিথ্য গ্রহণ করেন। 1000 বছরেরও বেশি বয়সী সেই সন্ন্যাসীর বাস হিমালয়ের গুহায় এবং সারা বছরে তার খাদ্য বলতে একটিমাত্র হরিতকি। সর্বত্যাগী সেই সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো নিতে দিতেন না। কিন্তু জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী তা পরার জন্য পা বাড়িয়ে দেন। সেই ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো সংগ্রহ করে নেন। শুধু তাই নয়, বিদায়বেলায় জগদীশবাবু সেই সন্ন্যাসীর ঝোলায় 100 টাকার একটা নোট জোর করে দিয়ে দেন। বিষয়বিমুখ সন্ন্যাসী সেই দানও সহাস্যে গ্রহণ করেন। 2 খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? উত্তর, প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা পেশায় বহুরূপী। জীবনভর কষ্টকর দারিদ্র্যযাপন করেও বহুরূপী সাজে তিনি মানুষের মনোরঞ্জন করেন। শহরের সবচেয়ে সরু গলির ছোট ঘরে হরিদার বাস। গল্পকথক ও তার বন্ধুরা হরিদার সঙ্গে চায়ের আড্ডায় বসলে নিজেরাই চা, চিনি, দুধ নিয়ে আসতেন। হরিদা পেশায় বহুরূপী, কিন্তু বহুরূপী সেজে তার অর্থ উপার্জন তেমন হয় না। যদিও হরিদা শিল্পীসুলভ নেশার টানে কখনো পাগল, বাউল, কাবুলিওয়ালা, পুলিশ, বাইজি সাজেন। কেউ কেউ তার সাজে মুগ্ধ হয়ে 1 আনা বা 2 আনা বকশিশ দেন। সপ্তাহে একটা দিনের সামান্য রোজগারে হরিদার সংসারের অভাব ঘোচে না। তাই হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় জল ফোটে, ভাত ফোটে না। 3 কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য গ্রন্থের অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া প্রশ্নোক্ত উক্তিটির বক্তা হলেন ইন্দ্রজিৎ। তিনি প্রভাসা রাক্ষসী ছদ্মবেশে প্রমোদোদ্যানে আগতা দেবী লক্ষ্মীকে একথা বলেছেন। তিনি অর্থাৎ দেবী লক্ষ্মী এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, হাই পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তার সখে মহাসখী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি। অর্থাৎ তিনি মেঘনাদের কাছে বীরবাহুর মৃত্যু সংবাদ ও মহাশোকাতুরা রাবণের রণসজ্জার কথা বলেছিলেন। 4 এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য? উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক পাঠ্যাংশের বীরশ্রেষ্ঠ মেঘনাদ করেছেন। মেঘনাদ 2 বার রামচন্দ্রকে পরাজিত ও নিহত করেছেন, কিন্তু দৈববলে বলীয়ান রাঘব দৈবী আশীর্বাদে বেঁচে উঠে বারবার স্বর্ণলঙ্কাকে আক্রমণ করেছেন। মায়াবী মানব সীতাপতির এই পুনর্জীবন লাভ মেঘনাদের কাছে মায়া বলে মনে হয়েছে। 5 ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন?
উত্তর, প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাট্যাংশে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা তার দরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসের উদ্দেশ্যে কথাটি বলেছেন। বণিকের ছদ্মবেশধারী ইংরেজ শক্তি প্রদর্শনে ভারতকে পরিণত করতে চান তাদের উপনিবেশ। অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে এদেশে রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে তারা। ইংরেজ আগ্রাসনে বীতশ্রদ্ধ হয়ে বাংলার তৎকালীন নবাব সিরাজ ইংরেজ দমনে তাদের প্রধান বাণিজ্য ঘাঁটি কলকাতা দখল করেন। প্রতিশোধ স্পৃহায় ইংরেজরা প্রতিযুদ্ধে উদ্যত হয় এবং অবশেষে উভয় পক্ষে স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি। সন্ধি রক্ষার জামিনস্বরূপ ওয়াটসকে মুর্শিদাবাদে রাখা হয়, কিন্তু ওয়াটসকে লেখা ওয়াটসনের গোপন পত্র থেকে সিরাজ জানতে পারে লর্ড ক্লাইভের নেতৃত্বে এবং ওয়াটসনের উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোপন সৈন্য সমাবেশের প্রস্তুতির কথা। ইংরেজদের এই স্পর্ধা, ঔদ্ধত্য এবং দূরভিসন্ধির কথা জানতে পেরে নবাব এই প্রশ্নোদ্ধৃত কথাটি বলেন। 6টা, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উক্তিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, বাংলার নবাব আলীবর্দী ছিলেন পুত্রহীন, তাই কনিষ্ঠ কন্যা আমিনার পুত্র সিরাজউদ্দৌলাকে তিনি নিজের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। অপরদিকে জ্যেষ্ঠ কন্যা ঘসেটির অভিপ্রায় ছিল বাংলার সিংহাসনের অধিকারপ্রাপ্তি ঘটুক তার স্বামীর। ঘটনাচক্রে এই অভিসন্ধি পূর্ণ না হলে পালিত পুত্র পূর্ণিয়ার শাসক শওকতজঙ্গকে তিনি বাংলার মসনদে বসাতে চেয়েছিলেন, কিন্তু সিরাজউদ্দৌলা নবাব হলে তিনি প্রতিহিংসায় উন্মত্ত হয়ে ওঠেন। মতিঝিল প্রাসাদে বসে নবাবের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হন ঘসেটি। সিরাজের পতনের লক্ষ্যে তিনি ইংরেজ ও স্বদেশীয় চক্রান্তকারীদের সঙ্গেও হাত মেলান। বারবার অভিসম্পাতে জর্জরিত করে তোলেন নবাবের মানসপট। সিরাজের অমঙ্গল সাধনই সেদিন তার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে। 7টা, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে। উত্তর, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে বর্ণিত ঘর ভরে উঠবে শিশুর মতো নিষ্পাপ চন্দ্রকলার পবিত্র আলোয়, যে আলো তরুণ বিপ্লবী দলকে মুক্তির পথ দেখাবে। দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে মহামন্ত্রে দীক্ষিত যুব সমাজের কাছে দেশ, জন্মভূমি, পৃথিবীই হলো ঘর। ভারতবর্ষের অজ্ঞানতা, অন্ধবিশ্বাস ও পরাধীনতার অন্ধকার দূর করবার জন্য তারা নিজেদের প্রাণের বিনিময়ে যে বিপ্লবের আলোকরশ্মি প্রজ্বলন করেছে, তাতে ভরে উঠেছে সমগ্র বিশ্ব চরাচর। 8টা, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার পটভূমি ব্রিটিশ শাসকের অত্যাচারে বিধ্বস্ত ভারতবর্ষ। পরাধীন ভারতজননী বিদেশি শাসকের হাতে প্রতি মুহূর্তে লাঞ্ছিতা, নিপীড়িতা ও অপমানিতা। পরাধীনতার স্থবিরতায় সমগ্র চরাচর স্তব্ধ। সমগ্র দেশ জুড়ে চলেছে অরাজকতা ও অনাচার। এমন অন্ধকার সময়ে কবি ভয়ঙ্করের পদধ্বনি শুনতে পেয়েছেন, কারণ মননশীল কবি জানেন যে ভয়ঙ্করের নির্দয় আঘাতেই এই নৈরাজ্যের অবসান ঘটবে। 9টা, অপূর্ব কহিল বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল। উত্তর,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশের আলোচ্য উক্তিটির বক্তা অপূর্ব। অপূর্ব তার বাড়িতে হওয়া চুরির অভিযোগ জানাতে যখন রেঙ্গুনে থানায় যায়, তখন পুলিশ ৬ জন বাঙালি এবং গিরিশ মহাপাত্রের জিজ্ঞাসাবাদে এমন বিরূপ পরিস্থিতি তৈরি করে যেন মনে হয় চোর ধরার সময় তাদের নেই। এই ঘটনার বিবরণ অপূর্ব তার সহকর্মী রামদাস তলওয়ারকরকে দিতে গিয়ে উক্ত উদ্ধৃতিটি করেছিল। ১০টা কই, এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি? উত্তর, আলোচ্য অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি রচনাংশে রামদাস তলওয়ারকর অপূর্বকে বলেছিল। বোথা কোম্পানির চাকরি নিয়ে রেঙ্গুনে চাকরি করার সময় একদিন রেঙ্গুন রেল স্টেশনে একদল ফিরিঙ্গি যুবক অন্যায়ভাবে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। স্টেশন মাস্টারের কাছে গিয়ে তার প্রতিবাদ জানাতে গেলে স্টেশন মাস্টারও তাকে অপমান করে। যারা সেই অপমানের সাক্ষী ছিল, সেই সকল ভারতীয়রা এই খবরেই খুশি হয় যে লাথির চোটে অপূর্বর হাড়পাঁজরা ভাঙেনি। এই লজ্জা ও অপমান অপূর্বকে মর্মে মর্মে দগ্ধ করেছিল। এই ঘটনার কথা বক্তা অর্থাৎ রামদাস তলওয়ারকর শোনেননি। ২ ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো। প্রথমটা হচ্ছে ভোজ্য বস্তু, ভোজের জন্য বস্তু, নিমিত্ত তৎপুরুষ সমাস হবে। পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস হবে। সন্ধ্যাহ্নিক, সন্ধ্যাকালীন আহ্নিক মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে। সৃজন বেদন, সৃজন রূপ বেদন রূপক কর্মধারায় সমাস হবে। প্রলয়োল্লাস, প্রলয় রূপ উল্লাস রূপক কর্মধারায় হবে। রথ ঘর ঘর, রথের আওয়াজ ঘর ঘর মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শিশু চাঁদ, শিশু রূপ চাঁদ রূপক কর্মধারায় সমাস। প্রলয় নেশা, প্রলয় রূপ নেশা তার রূপক কর্মধারায় সমাস হবে।